ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড ডগ ছাত্রকে আজকে পড়তে চলেছি নতুন গল্প রোমহর্ষক। 1340 সালের কথা। তখন বর্ষাকাল। সেদিন আমার সকাল থেকে দুর্যোগ। পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চাড়াল পাড়ার বাসিন্দা। তখনকার দিনে সর্পাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো। নানা পণ্ডিতের বেলাতেও সেই রকমই তোড়জোড় হতে লাগলো। বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মাঞ্জাসে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দেওয়া হলো। তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। স্ত্রী এবং দুটি ছোট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো। এর ঠিক 2 দিন বাদে হঠাৎ দুপুরবেলা হই হই করে উঠল গ্রামের লোক। কি ব্যাপার? না, ধনা পণ্ডিত ফিরে এসেছে, তবে জীবিত অবস্থায় নয়, মৃতই। যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে। গিয়ে দেখল এই কলার মাঞ্জাস আবার ফিরে এসেছে এবং মাঞ্জাসে ধনা পণ্ডিত মৃত একই রকম অবস্থায় শুয়ে আছে একইভাবে। সত্যি চমকপ্রান্ত ব্যাপার। এই 3 দিনে ধনা পণ্ডিতের চেহারায় একটুকু বিকৃতি ঘটেনি। ধনার বউ তো নানাকে দেখে আবার আছাড় কাছাড় করে কান্নাকাটি শুরু করলো। ধনার বউ বলল, ও নিশ্চয়ই মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা ভালো রোজা বন্দি ডাকো, ঘরে নিয়ে চলো প্রত্যেককে। কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না। গ্রামে ঘরে শুভ অশুভর বিচার একটা আছে। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালা ঘর আছে। সেই চালা ঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবারাত্র জেগে আহারা দেবে ধনাকে। এবং সেই ফাঁকে ইনগা থেকে কিছু রোজা বুদ্ধি নিয়ে এসেও দেখাবে। এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালা ঘরে নিয়ে এসে রাখলো। ধনার বউ বলল, কর্তাকে ভ্রমণ করে বেঁধে রাখবার দরকার কি, বাদুটা করে দাও। তাই করতে হলো। ধনার বউ বলল, একটু গরম দুধ খাইয়ে দিতে হবে। এই ব্যাপারে অবশ্য আপত্তি করলো অনেকেই। বলল, মরা মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায়? আর দুধ খেয়ে লাভটা কি? নিতের মুখে ডাললে সে দুধ তো পেটে যাবে। ধনার বউ বলল, তবু দেখিও না, যদি ভিতরে প্রাণ থাকে, যদি কার। এইসব করতে করতে সন্ধে গড়িয়ে গেল। একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারের যুবক সে রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হল। পাশের গ্রাম থেকে বড় একজন সাপের রোজাও এলো। এসে বলল, না বাপু, এ মরেই গেছে, একে বাঁচানো আমার কর্ম নয়, যাও আবার একে ভাসিয়ে দিয়ে এসো। এরপর একজন কবিরাজ এলেন, বললেন, না, 3 দিন আগেই মরেছে মানুষটা, কিন্তু কেন যে পছন্দ হচ্ছে না তা ভেবে পাচ্ছি না। যাই হোক, সন্ধ্যের পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো। সঙ্গে নিয়ে এলো ছোট মেয়ের দুধ খাওয়ার ঝিনুকটা। এছাড়া খাওয়াবারই বা কি উপায়? ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না। ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুঁজে দিল। আশ্চর্য ব্যাপার, যেন কোনো এক জাদু মন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা। সে দুধ শেষ হতেই আবার দুধ এলো, ফের এলো। খবর উঠে গেল গ্রামময়। তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল, মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। কাজে দুধের অভাব ছিল না। প্রায় প্রত্যেক বাড়ি থেকে 2-1 ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য। গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে দেখে সবাই এসে এই রাত দুপুরে জোড়া হলো শ্মশান ধনার দুধ খাওয়া দেখতে।
সর্বসকলে হিসেব কষে দেখা গেল প্রায় 30 দুধ খাওয়ানো হয়েছে দনাকে, অথচ পেটে হাত দিয়ে দেখা যাবে যেমনকার পেট তেমনই ছিল। এই একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রত্যেকে এক বাক্যে বলল, নিশ্চয়ই কোনো দানতে বর করেছে দোনাকে, ও তো এবার নয়, এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দেওয়া হোক। এ কথা শুনে ধনার বউ তো কেঁদে কুঁকিয়ে উঠল, সকলের পা জড়িয়ে ধরে বলল, না গো না, আমার কথা ঠিক বেঁচে উঠবে, ও কিচ্ছু হয়নি, দোয়াই তোমাদের, ওকে বেঁচে উঠবার একটু সময় দাও, যেন ও কোনো ক্ষতি করেনি। না, ও দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, 3 দিনের খিদে। গ্রামের লোক সকালে না হলেও অনেকেই বলল, তা অবশ্যই ঠিক। গ্রামের ভেতরে যখন নেই তখন দেখাই যাক না, শেষ পর্যন্ত কি হয় দেখি। এই বলে সবাই ফিরে গেল। রইল শুধু 4 জন। রাত্রি তখন কত কে জানে, বর্ষাকাল। আকাশ একসময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ। সে সঙ্গে ধমকা ছোড়ো বাতাস, সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ঘরের ভিতরে যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও একসময় নিভে গেল ধূপ করে। ওদিকে গ্রামের ভিতর থেকে তখন প্রচণ্ড এক কোলাহল ভেসে আসতে লাগলো। সে কোলাহলের শব্দ শুনে ওরা 4 জনই তখন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো কে জানে, যা বর্ষার দাপট বানিল না ঝড়ে কারো চাল উড়ে গেল। কিন্তু তাই যদি হয় তাহলেই বা এত হট্টগোলের কি হয়েছে? আর বানি যদি আসবে তাহলে তো বানের জল এতক্ষণে এখানেও গড়িয়ে আসতো। একজন বলল, মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে। আরেকজন বলল, ডাকাতি হয়েছে মনে হয়। না না, এই ভয়ঙ্কর দুর্যোগে ডাকাতি। তাছাড়া আমাদের এই গ্রামে হচ্ছে গরিব দুঃখীর গ্রাম, এই গ্রামে ডাকাত পড়তে যাবে কেন? তাহলে কি করা যায়? কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই। এই যা দুর্যোগ, এই দুর্যোগে কেউ যে গিয়ে একজন খোঁজ খবর নিয়ে আসবে তাও তো সম্ভব হচ্ছে না। বিশেষ করে এইরকম অবস্থায় পাহাড়দারি ফেলে রেখে যাওয়াটাও ঠিক নয়। এরা যখন এইসব আলোচনা করছে ওইদিকে কোলাহল তখন আরো তীব্র হয়ে উঠছে। অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে 2 জন বসে এখানে পাহাড়ে দেবে এবং 2 জন গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসে এত হট্টগোল। এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পড়ে বিদ্যুৎ চমকালো। আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেল তাতে 4 জনই লাফিয়ে উঠেল একসঙ্গে। দেখালো শূন্যে মাঞ্জা সেটাই শুরু পড়ে আছে, সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্ব নেই। যেই না দেখা অমনি তো বাবা রে মা রে করে দৌড় সব একসঙ্গে। কিন্তু এই জলে ঝড়ে এই কাদার রাস্তা ছোটা যায়, তবু প্রাণ পড়ে ছুটল সব গ্রামের দিকে। তখন শেষ রাত, গ্রাম শুদ্ধ লোক তখন লাঠি সরকি কাস্তে পুরুল দিয়ে ছোটাছুটি করছে চারদিকে। কি ব্যাপার, মাঝরাত্রিরে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাঠি মেরে ঘরের দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে? সেই জন্যই এত ছোটাছুটি ও খোঁজ রব। কিন্তু সারা গ্রাম তোলপাল করেও কোথাও মেয়েটি বা ধনা পণ্ডিতের কোনো হদিশই পাওয়া গেল না। এরা 4 জনে তখন ধনা পণ্ডিতের অন্তর্ধানের রহস্যটা বলল সকলকে। সবাই খুব বকাবকি করলো ওদের। বলল, কোথায় ছিলে তোমরা? ঘুমাচ্ছিলে নাকি? লোকের সামনে থেকে মৃতদেহ উঠে এলো আর তোমরা কেউ দেখতে পেলে না? যদি তোমাদেরকেই মেরে ফেলতো? আমরা তো ভেবেছিলাম তোমাদের 4 জনকে শেষ করে ও এখানে এসেছে, তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ যায়নি। এভাবেই ভোর হলো এবং দুর্যোগেও একটু কমল। সকলে তখন অনেক খোঁজ খবর, অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানের সেই চালাঘরের দিকেই চলল। গত রাত্রের ব্যাপারে সকলে খুব আতঙ্কিত, কেননা ধনা পণ্ডিতকে কোনো রকম খুঁজে বের করতে না পারলে সমূহ বিপদ। তাই সবাই চালাঘরের কাছে এসেই স্তম্ভিত হয়ে গেল। দেখলো চালাঘরের ভেতরে কলার মাঞ্জাসে
কদ্রমাক্ত ধরাবন্দির আগের মতোই শুয়ে আছে, আগের মতোই সে মৃত। তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ, গালের কষ পেয়ে গড়িয়ে পড়ছে রক্তের দ্বারা। কি বিভৎস সে দৃশ্য! রক্ত যে কার তা বুঝতে পারলো সবাই, কিন্তু আর তো কোনো উপায় নেই। অনেক দেরি হয়ে গেছে তখন, তবুও ধনাকে যা পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা আর একটু দেরি না করে ধনাবন্দীদের দেহটা চিতার আগুনে জেলে পুড়িয়ে ফেললো। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আমার চ্যানেলটিকে। আর এমন অদ্ভুত গল্প শুনতে। ধন্যবাদ।